দার্জিলিং প্রত্যেক বাঙালির কাছেই একটা আবেগের জায়গা। প্রত্যেকটা বাঙালি একবার না একবার হলেও দার্জিলিং যেতে চায় কিংবা গিয়েছে। আবার অনেকে আপকামিং বছর বা এই বছরও দার্জিলিং যাবে। কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে এই দার্জিলিংয়ে এমন একটা হোটেল আছে যেখানে আজও প্রত্যেক রাতেই বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে। হোটেলটা আজ থেকে কিছু বছর আগে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল এই ভৌতিক ঘটনার জন্য। তবে রিসেন্ট তারা আবারও হোটেলটা খুলে, এবং এই হোটেলটার কথা খুব কম মানুষই জানে। দার্জিলিংয়ের লোকেরাও এই হোটেলটার কথা খুব একটা জানে না, কেননা হোটেল কর্তৃপক্ষ এই হোটেলটাকে গোপনে রেখেছিল এবং তারা এই হোটেলের কাহিনীটা সম্পূর্ণ মানুষের আড়ালেই রেখেছিল। তবে কথাই তো আছে যে সত্য কখনো চাপা থাকে না, সত্য প্রকাশ পাবেই। সেই জন্য এই ঘটনাটা আমাদেরই একজন সাবস্ক্রাইবার সাথে ঘটেছে এবং সে কিছুদিন আগেই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছে। এই যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা ঘটেছিল এই বছর এপ্রিল মাসের 3rd উইকে। ঘটনাটা ঘটে মেদিনীপুর কেরানিচটির একজন বিএসএফ জওয়ান এবং তার স্ত্রীর সাথে। হ্যাঁ, ঘটনাটা একজন বিএসএফ জওয়ানের সাথে ঘটেছে। আর ওই দাদাভাই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছে। তো আমি দাদাভাই ঠিক যেভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছে ঠিক সেভাবেই ঘটনাটা আজ আপনাদেরকে শোনাবো। দাদাভাইয়ের নাম হচ্ছে সৌরভ চ্যাটার্জি। এই সৌরভদা যেহেতু বিএসএফে চাকরি করে, তো সেই কারণে খুব একটা ছুটি পায় না। তবে যখন ছুটি পায় বা যখন ছুটি নেয় তখন বেশ অনেক দিনের জন্যই ঘরে এসে থাকে। তারপর বিভিন্ন আত্মীয় বাড়ি বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আবারও ডিউটিতে জয়েন করে। দাদা বেশ অনেক বছর হলো বিএসএফে ডিউটি করছে, প্রায় 4-5 বছর হবে। তো এই 4-5 বছরের মধ্যে দাদা যখনই বাড়িতে আসে প্রত্যেকবারই কোথাও না কোথাও বৌদিকে নিয়ে ঘুরতে যায়, এবং কাছাকাছি যেই সমস্ত আত্মীয় বাড়ি আছে সেখানেও যায়। তো এইবার যেহেতু গরমের সময় আসে, তাই দাদাভাই ঠিক করে যে সে দার্জিলিং যাবে। আমরা সবাই জানি যে এই বছরের গরম মারাত্মক রকমের গরম পড়েছিল, আর এই গরমের হাত থেকে বাঁচার জন্য দার্জিলিং সত্যিই একটা পারফেক্ট জায়গা। তো সেই কথা মতো দাদাভাই বৌদি ওরা এক রবিবার মেদিনীপুর থেকে কামাখ্যা এক্সপ্রেস নামের একটা ট্রেন ধরে বিকেল 3:40 ট্রেন ধরে ওই নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, এবং এই মেদিনীপুর থেকে প্রায় 14 ঘন্টা জার্নি করে পরদিন সকাল 6টা নাগাদ তারা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছায়। তারপর সেখান থেকে আরও ঘন্টা 3 বোলারোতে করে জার্নি করে তারা দার্জিলিংয়ে আসে। এই দাদাভাইরা মূলত দুটো জায়গায় ছিল। একটা হচ্ছে প্রথম তারা যেখানে গিয়েছিল সেটা হচ্ছে ম্যাল রোড, যেখানে তারা 3 দিন ছিল, এবং এই ম্যাল রোডেই তারা 3 দিন থেকে আশেপাশের সমস্ত জায়গাগুলো ঘুরে নিয়েছিল, এবং সব শেষে তারা গিয়েছিল ডাউ হিলে। ডাউ হিলেই মেন ঘটনা ঘটে, কেননা তারা সেখানে 1 রাত ছিল। পরদিনই তারা বাড়ি ফেরার জন্য আবার ট্রেন ধরবে, এবং সেই দিনই মানে যেই রাতে তারা ডাউ হিলে ছিল সেই রাতেই কিন্তু এই ঘটনাটা ঘটে। মূলত এই দাদা ডাউ হিল গিয়েছিল একটাই কারণে, সেটা হচ্ছে যে দাদা জানতো যে ডাউ হিল একটা হন্টেড প্লেস নামে পরিচিত। তো ডাউ হিলের ওই ভিক্টোরিয়া বয়েজ স্কুল, ডাউ হিল জঙ্গল, ডাউ হিলের ডেথ রোড, এই সমস্ত জায়গাগুলোকে এক্সপ্লোর করা বা ঘুরে দেখা, এই জন্যই তারা সেখানে গিয়েছিল। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তারা সেই মুহূর্তে স্কুলে ঢুকতে পারেনি, কিন্তু স্কুলে না ঢুকতে পারলেও তারা এই ডাউ হিল, ডেথ রোড বা ডাউ হিলের জঙ্গল, এই সমস্ত জায়গাগুলো ঘুরে। কিন্তু তাদের সাথে সেই সমস্ত জায়গায় কোনো ভৌতিক ঘটনাই ঘটেনি। তাদের সাথে ভৌতিক ঘটনা ঘটে তারা যেই হোটেলে উঠেছিল ঠিক সেই হোটেলে। হোটেলটার নাম দাদা আমাকে ভিডিওতে নিতে মানা করেছে, তো সেই কারণেই হোটেলটার নাম আমি ভিডিওতে নিচ্ছি না। তবে আমি বলে দিচ্ছি, এই হোটেলটার নাম যারা জানতে চান তারা অবশ্যই আমাকে ডেসক্রিপশনে একটা মেল আইডি দেওয়া আছে, যেই মেল আইডিটা আমি ওই ঘটনা পাঠানোর জন্য ইউজ করি, মানে ওই আত্মার কাহিনী official@gmail.com যেই মেল আইডি দেওয়া আছে ওই মেল আইডিতে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমাকে জানান যে আমি
ডাউহিলের হোটেলটার নাম জানতে চাই, আমি অবশ্যই জানিয়ে দেবো। কেননা দাদা যেহেতু হোটেলটার নাম আমাকে ভিডিওতে নিতে মানা করেছে, এবং সবচেয়ে বড় কথা, হোটেলটার নাম যদি আমি ভিডিওতে নিই তাহলে যেই হোটেলটার কথা বলছি সেই হোটেল কর্তৃপক্ষ যদি আমার ভিডিওটা দেখে, যেহেতু আমার কাছে কোনো প্রুফ নেই যে হোটেলটাকে আমি ভৌতিক হোটেল বলছি, তো এর কোনো প্রুফ তো আমার কাছে নেই। তো এক্ষেত্রে কী হবে না, হোটেলটাকে আমি যদি এই ঘটনার মধ্যে হোটেলটার নাম উল্লেখ করি তাহলে হোটেলটাকে বদনাম করা হবে, এবং হোটেল কর্তৃপক্ষ কিন্তু আমার নামে বা এই চ্যানেলের নামে কোনো আইনি পদক্ষেপে যেতে পারে, যেই কারণে একটা মানে ঝামেলার সৃষ্টি হতে পারে। তো এই ঝামেলার জন্যই আমি নামটা নিচ্ছি না। তবে আপনারা যদি কেউ জানতে চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি জানিয়ে দেবো। তবে একটা কথা বলে রাখি, ঘটনাটা কিন্তু খুব একটা বড় ঘটনাও নয়, ঘটনাটা খুবই ছোট ঘটনা, এবং সেই রাতে তাদের সাথে হোটেলে বেশ কিছু ঘটনা ঘটে, খুব মারাত্মক লেভেলের ঘটনা ঘটে, এবং যেই সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তারা জানতেও পারে যে হোটেলটার ইতিহাসটা কী, কেন এরকম ঘটনা ঘটছে, মানে সমস্ত কিছু তারা জানতে পারে। এবং তারা সেখান থেকে যখন বাড়ি ফিরে আসে, বাড়ি ফিরে আসার পর তারপরেও কিন্তু বেশ কিছুদিন বাড়িতেও বিভিন্ন রকমের ভৌতিক ঘটনা ঘটে। তো আমি সব কিছুই বলছি, এখন মেন কথায় ফিরে আসি। যেহেতু দাদারা প্রথমে 3 দিন ম্যাল রোডে ছিল, তো সেখানে সমস্ত জায়গা ঘুরে তারা এবার ডাউহিলে আসে। ডাউহিলে এসে তারা মূলত দিনের আলোতেই ডাউহিলের জঙ্গল, ডাউহিলের ডেথ রোড এই সমস্ত জিনিসগুলো ঘোরাফেরা করে। তারা রাত্রে কিন্তু বের হয়নি, এবং তারা সন্ধ্যের সময় ডাউহিল বাজার আশপাশ এলাকাগুলো ঘুরে দেখে, এবং তারপর তারা খুব শীঘ্রই হোটেল রুমে ফিরে আসে, ব্যাগ ট্যাগ গুছিয়ে নেয়, কেননা পরদিন তাদেরকে সকাল সকাল বেরোতে হবে, তাদের ট্রেন ধরতে হবে। এবং তারা সেই দিন খুব সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়েও পড়ে। তবে সমস্যাটা শুরু হয় তারা এই শুয়ে পড়ার বেশ কিছুক্ষণ পর থেকে। তখন রাত প্রায় ওই 12টা 5 কি 10, ঠিক তখন থেকেই ঘটনাটা শুরু হয়। আর একটা কথা, এই যে দাদা ওরা যেই হোটেলটা উঠেছিল, এই হোটেলটাতে কিন্তু সেরকমভাবে কিন্তু কোনো লোকজন ছিল না। মানে দাদারা ছিল সেকেন্ড ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে আরেকজন কাপেল ছিল, তারাও সম্ভবত কলকাতার বা এরকম আশেপাশের কোনো এলাকার হবে, বাঙালিই বটে। তো দাদারা ছিল সেকেন্ড ফ্লোরে, কারণ তারা নিজেরাই সেকেন্ড ফ্লোরটা বেছে নিয়েছিল। এবং মেন ঘটনাটা, মানে এই যে পুরো ঘটনাটা, এই ঘটনা কিন্তু ওই সেকেন্ড ফ্লোরকে কেন্দ্র করে ঘটে। কেননা পরদিন সকালে দাদারা যখন এই ঘটনাটা নিয়ে নিচে এসে আলোচনা করে, তখন তারা যখন ওই গ্রাউন্ড ফ্লোরে যারা ছিল তাদেরকে যখন জিজ্ঞাসা করে, তারা কিন্তু কোনো কিছুই টের পায়নি, মানে তাদের সাথে কোনো কিছুই ঘটেনি। পুরো ঘটনাটা শুধুমাত্র ওই সেকেন্ড ফ্লোরে ঘটেছে। আর হোটেলটা কিন্তু ওই গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরটা পুরোপুরি ফাঁকা, মানে ওখানে কেউই থাকে না। আর ওদের যে রিসেপশন, এই রিসেপশনটাও কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, এবং হোটেলটা মোট গদা বাংলায় বলতে গেলে 3 তলা। দাদারা ছিল সবচেয়ে উপরের তলাতে, তারপরে কিন্তু আর কোনো ফ্লোর বা তলা নেই, সেটাই লাস্ট, ওর উপরে ছাদ, ফাঁকা ছাদ। তো যেটা বলছিলাম, যেহেতু দাদা ওরা সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল, রাতও তখন প্রায় 11টা 5 কি 10, ঠিক এমন সময় বৌদি শুনতে পায় যে উপরের ছাদে কোনো বড় মাপের জন্তু কিংবা কোনো মোটা মানুষ কোনো গদা গদা পা ফেলে হেঁটে হেঁটে যাচ্ছে। বলতে গেলে ওটা কোনো মোটা মানুষের পক্ষেও সম্ভব নয়, কোনো জন্তু জানার পক্ষে সম্ভব। তো প্রথম দিকে দাদারা ভাবে যে হয়তো বন্য এলাকা, কোনো জন্তু টন্তু হতেই পারে, ব্যাপারটাকে তারা অতটা গুরুত্ব দেয় না। তবে এর কিছুক্ষণ পর আরও একটা ঘটনা ঘটে। এবার কিন্তু বৌদি নয়, এবার দাদা খেয়াল করে যে ওই সেকেন্ড ফ্লোরে অত রাতে দাদা স্পষ্ট একটা বাচ্চা মেয়ের গানের আওয়াজ শুনতে পাই। আর এটাই অদ্ভুত বিষয় যে ওই হোটেলে শুধুমাত্র ওই সেকেন্ড ফ্লোর না বা ফার্স্ট ফ্লোর না, গ্রাউন্ড ফ্লোরেও, মানে পুরো হোটেলটাতে কোনো বাচ্চা ছিল না। দাদার কিন্তু একটু খটকা লাগে যে হোটেলে তো কোনো বাচ্চা মেয়ে নেই, তাহলে এত রাতে বাচ্চা মেয়ের গানের আওয়াজ ভেসে আসছে। দাদা যথারীতি কপাট খুলে বাইরে বের হয়, কিন্তু বাইরে বেরিয়ে যখন সে আসে তখন সে কাউকে দেখতে পায় না। যথারীতি সে আবারও রুমে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তবে সে যেই শুয়েছে ঠিক তখনই দরজার পাল্লায় টোকা পড়তে লাগে। দাদা বৌদি ওরা দুজনেই এবার
বেশ প্রচণ্ডই ভয় পায়। ওরা দুজনেই ঘরের ভেতর থেকে চিল্লিয়ে ওঠে এবং জিজ্ঞাসা করে ওঠে, কে কে ডাকছো? কিন্তু কোনো উত্তর নেই। উল্টে যখন তারা জিজ্ঞাসা করে যে কে কে ডাকছো, তখন ওই বাইরের টোকার আওয়াজটা বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পর, মানে ওই 30 থেকে 40 সেকেন্ড পর, আর টোকার আওয়াজ না হয়ে উল্টে একটা নখের আঁচড়। যেহেতু দরজাটা কাঠের দরজা ছিল, তো ওই দরজার উপর একটা নখের আঁচড়ের দাগ শোনা গেল এবং সেটা খুব ক্ষণিকের জন্য, মানে কিছুক্ষণের জন্য, তারপর পুরোপুরি মিলে গেল। দাদা বৌদি এবার সত্যিই বেশ ভয় পেল যে কি ব্যাপার, বাচ্চা মেয়ের আওয়াজ, টোকার আওয়াজ, ছাদে এরকম হেঁটে যাওয়ার আওয়াজ, তারপর দরজায় নখ ঘষার আওয়াজ, কি ঘটছে আমাদের সাথে, কেন এমন হচ্ছে? তাহলে কি হোটেলটা কোনো ভৌতিক হোটেল? দাদা কিন্তু এই দার্জিলিং যাওয়ার আগে অনেকের মুখ থেকে বা ইউটিউবেও কিন্তু অনেক ঘটনা শুনেছে, দার্জিলিংয়ের অনেক ভুতুড়ে হোটেলের ঘটনা শুনেছে, কিন্তু এই হোটেলটার কথা তারা কখনো কোথাও জানতে পারেনি। তবে দাদা ওই রাতেই ফোনের ইন্টারনেট অন করে হোটেলটার নামটা গুগলে সার্চ করে, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে। গুগল জিমিনি, চ্যাট জিপিটি, ডিপসিক, মানে যতগুলো এআই ওয়েবসাইট আছে প্রত্যেকটা এআই ওয়েবসাইট প্লাস গুগল, ইউটিউব সব জায়গায় সার্চ করে, কিন্তু কোনো জায়গা থেকে ওই হোটেলটাকে নিয়ে কোনো ভৌতিক হোটেল কিছু দেখতে পায়নি। তবে লোকাল একটা খবর দেখতে পাই যখন গুগলে সার্চ করে হোটেলটাকে নিয়ে, তখন একটা লোকাল ওয়েবসাইট থেকে একটা খবর পাই, যে খবরটা কিন্তু বেশ পুরনো, মানে আজ থেকে প্রায় 4-5 বছর আগেকার একটা খবর, এবং সেখানে একটা নিউজে লেখা ছিল যে হোটেলটাতে একটা বাচ্চা মেয়েকে খুন করা হয় এবং খুনটা করে হোটেল কর্তৃপক্ষেরই একজন স্টাফ। মানে ঘটনা ঘটেছিল, বাচ্চা মেয়ে বলতে খুব একটা বাচ্চা মেয়ে নয়, মোটামুটি ওই মেয়েটার বয়স হবে 5 থেকে 6। তো ওই মেয়েটাকে যখন মেয়েটার বাবা মা, মেয়েটা যখন ঘরে ঘুমোচ্ছিল, তো তারা বিকেল দিকে যখন হোটেল থেকে বেরিয়ে সামনের দোকান বা বাজার দিকে যায়, তখন ওই হোটেলের একজন স্টাফ মেয়েটাকে আড়ালে রাখে ক্যাডবেরি বা চকলেট দেওয়ার লোভ করে, এবং মেয়েটাকে ডেকে নিয়ে গিয়ে মেয়েটার সঙ্গে খারাপ কাজকর্ম করে, যেটা মেয়েটা পরবর্তীতে তার বাবা মাকে যদি বলে দেয়, তো হোটেলটা অবভিয়াসলি বদনাম হয়ে যাবে বা ছেলেটা ফেঁসে যাবে। তো এই ভয়ে ছেলেটা খারাপ কাজ করার পর মেয়েটাকে মেরে দেয়, এবং সে মারে বলতে কোনো ছুরি দিয়ে বা অন্য কোনো কিছু না, মেয়েটার নাকে বালিশ চিপে মেয়েটাকে খুন করে। তবে পরবর্তীতে যখন পুরো কেসটাকে নিয়ে পুলিশ কেস হয়, যখন মেয়েটার মেডিকেল করা হয়, তখন কিন্তু পুরোপুরি কেসটা ধরা পড়ে যায় যে কোন ছেলে করেছে। যখন প্রত্যেকেরই ডিএনএ টেস্ট করা হয়, সেটা ধরা পড়ে যায়, এবং যেই কারণে হোটেলটার উপর একটা বদনাম আসে, এবং হোটেলটাকে পুরোপুরিভাবে সেই মুহূর্তের জন্য সেই রুমটাকে, শুধুমাত্র সেই রুমটাকেই ইনভেস্টিগেশনের জন্য বন্ধ করে দেওয়া হয়। তখনও কিন্তু পুরো হোটেল বন্ধ করে দেওয়া হয়নি। তবে দাদা যখন ওই নিউজ আর্টিকেলটা পড়ে, তখন দাদা আরও জানতে পারে যে ওই রুমটাকে বন্ধ করার পরেও নিচের ওই ফার্স্ট ফ্লোর, যেটা এখন পুরোপুরি বন্ধ, নিচের ফার্স্ট ফ্লোর তখন কিন্তু যতজনকে ভাড়া দেওয়া হয়েছিল, ওই প্রত্যেকের সাথে কিছু না কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। মানে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল সেকেন্ড ফ্লোরে, কিন্তু যখন সেকেন্ড ফ্লোরের রুমগুলো বন্ধ করে দেওয়া হলো, তখন কিন্তু ফার্স্ট ফ্লোরে যতজন ছিল প্রত্যেকের সাথে কিছু না কিছু ভৌতিক ঘটনা ঘটতো, এবং যতজন ওই হোটেলটাতে উঠতো কেউই এক রাতের বেশি থাকতো না। আর যারা একবার ওই হোটেলটায় যেত, তারা সেকেন্ডবার ওই হোটেলটা যেত না, বা তারা নিজেরাই প্রমোট করতে লাগলো যে হোটেলটা ভৌতিক হোটেল, যেই কারণে হোটেলটা পুরোপুরি লসের মুখে যাচ্ছিল এবং হোটেলটাকে বন্ধ করে দেওয়া হয়। মানে হোটেল কর্তৃপক্ষই হোটেলটাকে বন্ধ করে দেয়, কেননা হোটেল চালাতে গেলে যে স্টাফদেরকে বেতন দেওয়া, রিসেপশনের খরচা, ম্যানেজারের খরচা, হেরিফেরি যে খরচাগুলো আছে, সেই খরচাও তারা তুলতে পারতো না। তো দাদা যখন এই নিউজ আর্টিকেলটা পড়ে, দাদা তো তখন ভীষণই ভয় পেয়ে যায়। আসলে এতক্ষণ ও একটা সন্দেহতে ছিল যে কি হচ্ছে, কেন হচ্ছে, বাট ও যখন জানতে পারলো যে এটা একটা হন্টেড হোটেল, এখানে একটা, বিশেষ করে আমি যেই রুমটাতে আছি, এই রুমটাতেই সেই মেয়েটিকে খুন করা হয়েছিল, এই রুমটাতেই সেই মেয়েটি ছিল, তখন তো দাদা প্লাস বৌদি ওদের শরীরের মধ্যে একটা, মানে বলতে গেলে কাল ঘাম ছুটতে থাকে। তবে দাদা যেহেতু একজন জওয়ান, সে একজন বিএসএফ কর্মী, তো সে ভয় পেলেও কিন্তু নিজেকে সামলে নেয় এবং বৌদিকেও সাহস যোগায়।
তবে ভগবানের কৃপায় এবং তারা যেহেতু সেই বাকি রাতটা শ্রীকৃষ্ণের নাম জপ করে, তো সেই কারণে তাদের সাথে সেই বাকি রাতে কিন্তু আর কোনো কিছু ঘটেনি, মানে তারা কিন্তু আর কোনো কিছু উপলব্ধ করতে পারেনি। তবে পরদিন সকালে তারা যখন রিসেপশনে যায় এবং রিসেপশনে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে, তখন কিন্তু রিসেপশনের লোকজন প্রথম দিকে কিন্তু ব্যাপারটাকে এড়িয়ে দেয়। তবে দাদা যখন ওই নিউজ আর্টিকেলটা খুলে দেখায় এবং দাদা যখন বলে যে আমি একজন বিএসএফ কর্মী, দাদা তার আইডি কার্ড দেখায় এবং সে বলে যে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, ঠিক আছে, আপনারা মানুষের সঙ্গে প্রতারণা করছেন, আপনারা চিট করছেন, আমি একজন বিএসএফ জওয়ান, আমার সাথে আপনি যে প্রতারণা করছেন এর ফল কিন্তু আপনাকে পেতে হবে। দাদা যখন তাদেরকে হুমকি দেয়, তাদেরকে পুরো ওই নিউজ আর্টিকেলটা দেখায়, তখন তারা কিন্তু ভয় পেয়ে যায় এবং তারা সত্যিটা বলে যে না, হ্যাঁ এই হোটেলে এরকম ঘটনা ঘটেছিল, এই কারণে আমরা বন্ধ করে দিয়েছিলাম। তবে আজ অনেক বছর হোটেলটা বন্ধ আছে, আমরা আবার নতুন করে হোটেলটা ওপেন করেছি এবং আমরা এই হোটেলটাতে বেশ বড় রকমভাবে পুজো করেছি। আমরা বড় রকম তান্ত্রিক এনে হোটেলটায় অনেক হোমযজ্ঞ করিয়েছি, অনেক কাজকর্ম করিয়েছি। তারা কথা দিয়েছে, তারা বলছে যে আর কিছু নেই, সমস্ত বিপদ কেটে গেছে। তো সেই কারণে আমরা হোটেলটা ওপেন করেছি। যদিও হোটেলটা ওপেন করেছি দিন 5 হবে, আর হোটেল ওপেন করার পর যদিও এখনও আমরা কাউকেই উপরে রুম ভাড়া দিইনি, আপনারাই প্রথম। এই কথাটা বলার পর ওই হোটেল কর্তৃপক্ষ গ্রাউন্ড ফ্লোরে যারা ছিল তাদেরকেও ডেকে আনে, তাদেরকেও জিজ্ঞাসা করে যে আপনার সাথে কি কোনো কিছু হয়েছে, আপনারা কি রাত্রেবেলায় কোনো কিছু শুনতে পেয়েছেন? তখন তারা বলে যে না, আমার সাথে কোনো কিছু হয়নি, আমরা কোনো কিছু শুনতে পাইনি, আমার সাথে কোনো কিছু ঘটেনি। তখন দাদা প্লাস ওই হোটেল কর্তৃপক্ষ বুঝতে পারে যে সমস্যাটা ওই উপরের ফ্লোরটাকে নিয়েই, নিচের ফ্লোরে কোনো সমস্যা না। তো হোটেল কর্তৃপক্ষ যখন পুরো জিনিসটা মেনে নেয়, তখন দাদা হোটেল কর্তৃপক্ষ রিকোয়েস্ট করে যে ঠিক আছে, আপনারা একটা কাজ করুন, আপনারা বারান্দার ফুটেজটা প্লে করুন। আমি দেখলাম আপনাদের বারান্দায় সিসি ক্যামেরা লাগানো আছে, তো ফুটেজটা প্লে করুন, কেননা আমার ডাউট লাগছে। আমি এই বারান্দা থেকেই বেশ কিছু আওয়াজ পেয়েছিলাম, যেরকম নখের আওয়াজ, হেঁটে যাওয়ার আওয়াজ, তারপর দরজায় টোকা দেওয়ার আওয়াজ, এমনকি একটা মহিলার বাচ্চা মেয়ের কান্নার আওয়াজও পেয়েছি। তো আমি দেখতে চাই ফুটেজে কিছু ধরা পড়েছে কিনা। তো ফুটেজটা প্লে করার পর ওই হোটেল কর্তৃপক্ষ, এমনকি দাদা, ওরা যা দেখেছিল তা ধারণা করতে পারবে না। তারা দেখেছিল একটা ছায়ার মতন জিনিস, মানে এক্স রে করলে, মানুষের শরীরে এক্স রে করলে দেখবে হাড়গুলোকে সাদা আকারে যেমন দেখায়। আমরা কিন্তু ডাইরেক্ট চোখ দিয়ে কখনোই কারোর ভিতরে হাড় আছে, মানে কটা হাড়গুলো কী পজিশনে আছে, কোনটা ভাঙা কোনটা গোটা দেখতে পাই না, শরীরের চামড়াটা দেখতে পাই। কিন্তু এক্স রে করার পর যেমন আমরা দেখতে পাই, ঠিক সেরকম ওই সিসি ক্যামেরাতেও কোনো মানুষের অবয়বকে দেখা যায়নি, তবে এক্স রে করার পর যেরকম একটা শরীরের কঙ্কাল দেখা যায়, ঠিক সেরকমই একটা ওরকমই সাদা কঙ্কাল টাইপের জিনিস, কঙ্কাল নয় কিন্তু কঙ্কাল টাইপের মতন একটা সাদা ছোট কোনো মহিলা মূর্তিকে তারা দেখেছিল, যেই বাচ্চা মেয়েটিকে একবারের জন্যই ওই সিসি ক্যামেরা ধরা পড়েছিল যখন সে দরজার বাইরে একবার হেঁটে পেরিয়ে গিয়েছিল। মানে ওই রাতে অনেক ঘটনাই ঘটেছিল, দরজায় টোকা পড়া, দরজায় নখের আঁচড় দেওয়া, হেঁটে যাওয়া, বাচ্চা মেয়ের গানের আওয়াজ, অনেক কিছু। কিন্তু ফুটেজে, মানে সিসিটিভি ফুটেজে একটাই জিনিস ধরা পড়েছিল, সেটা হচ্ছে বারান্দা দিয়ে রীতিমতো একটা মারাত্মক রকম স্পিডে হাওয়ায় ভাসতে ভাসতে পেরিয়ে গেল, এবং এটা একবারই ধরা পড়েছিল, তাও কয়েক সেকেন্ডের জন্য। তারপর ফুটেজটা পুরোপুরি ব্লিঙ্ক করতে লেগেছিল, মানে ফুটেজটা কাঁপতে লেগেছিল, যেরকম টিভিতে কেবল চলে গেলে, নো সিগন্যাল হয়ে গেলে যেরকম একটা ঝিনঝিনানি কাঁপুনি চলে আসে, ঠিক সেরকম একটা কাঁপুনি। তবে তারা আর কোনো কিছু গোপন করে না, তারা দাদার কাছে ক্ষমা চায় এবং বলে যে ঠিক আছে, আমরা কথা দিচ্ছি, আমরা উপরের সেকেন্ড ফ্লোর পুরোপুরি বন্ধ করে দেবো, যেরকম ফার্স্ট ফ্লোর বন্ধ আছে সেকেন্ড ফ্লোর বন্ধ করে দেবো, আমাদের গ্রাউন্ড ফ্লোরটা আপাতত খোলা থাকুক, যদি এখানে কোনো কিছু ঘটে ভবিষ্যতে আমরা এটাকেও বন্ধ করে দেবো, কিন্তু প্লিজ আপনি এটাকে নিয়ে আর কোনো পুলিশ কেস করবেন না, আমরা অনেক কষ্ট করে হোটেলটা খুলেছি। এবং সেই হোটেল কর্তৃপক্ষ দাদাকে তার পুরো রুম ভাড়া, এমনকি কিছু টাকা বাড়তিও দিয়েছিল, যাতে করে সে কোনো কিছু কারোর সামনে না বলে। তবে দাদা বাড়তি টাকা নেয়নি, শুধুমাত্র হোটেল ভাড়া নিয়েই সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু ঘটনাটা এখানে শেষ নয়। হ্যাঁ, হোটেলের ঘটনাটা হোটেলেই মিটে গেছে, তবে তারা আসার পরেও, বাড়ি আসার পরেও কিন্তু ছোটোখাটো কিছু ঘটনা ঘটছিল। যেরকম রাত হলেই বৌদি ভয় পেত, বৌদির মনে হতো যে এই ঘরের মধ্যেও কেউ না কেউ আছে।
যদিও হয়তো বাড়িতে কোনো কিছু ঘটতো না, সেগুলোই হয়তো বৌদির মাথার মধ্যে গেঁথে গিয়েছিল এবং সেগুলোই হয়তো বাড়িতে আসার পরও বৌদি অনুভব করতো, হতে পারে এমনটা জিনিস, আমি সঠিক জানি না। কিন্তু তারপরেও বৌদি বেশ ভয় পেত। এবং সবচেয়ে বড় কথা, দাদা নিজে একজন বিএসএফ জওয়ান হওয়ার পরেও দাদা কিন্তু শরীর খারাপ পড়েছিল, দাদা জ্বরে পড়েছিল, এবং যেই জ্বর কোনো ওষুধও সারেনি। অনেক ব্লাড টেস্ট করেছে, অনেক ডাক্তার দেখিয়েছে, কেউ কোনো রোগ ধরতে পারেনি। তবে সব শেষে তারা বিষ্ণুপুর, বাঁকুড়া জেলার মধ্যে পড়ে, বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দির আছে, সেখানে যায়। সেখানে গিয়ে তারা মা ছিন্নমস্তার পুজো দিয়ে আসে এবং মা ছিন্নমস্তার কাছে তারা মানসিক কিছু করে এবং মাদুলি করে আনে, এবং সেই মাদুলি পরার পরই কিন্তু ওই জ্বর কমে এবং বৌদি যে ভয়টা পাচ্ছিল সেই ভয়টাও পুরোপুরিভাবে বৌদির মন থেকে উঠে যায়। জানি না ঘটনাটা কেমন হয়েছে বা কী ব্যাপার, ছোট্ট একটা ঘটনা, কিন্তু ঘটনাটার মধ্যে খুব ভালো লাগলো পড়ে আমার, যে কারণে আমি ঘটনাটা শুনলাম। তো একটা কথাই বলবো, ঘটনাটা আপনাদের কেমন লেগেছে আমি তো জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কে কোথা থেকে শুনছেন জানাবেন, এবং সবচেয়ে বড় কথা, ঘটনাটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি এরকম সত্য ভৌতিক ঘটনা শুনতে চান ভবিষ্যতেও, যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে আছেন, তো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটাকে অল করে দিন, কেননা এই চ্যানেলে এরকম সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়, কোনো গল্প শোনানো হয় না। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন এটাই, ওই পুরো হোটেলে মোট কতজন ভাড়াটে ছিল, মোট কতজন? তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে, হুগলি থেকে সুখেন্দু ঘোষ, সুরদীপ কুণ্ডু, জবা চক্রবর্তী। উত্তর 24 পরগনা থেকে অসীম নন্দী, শ্রেয়া দাস মুখার্জি, সমা বোস, চিরঞ্জিত অধিকারী, মৈনাক সাহা, আরিয়ান মিত্র। হাওড়া থেকে গৌরব মল্লিক, সর্বাণী দত্ত, বাদল খটিয়াল। নদিয়া থেকে সাথী দাস, দেবতী বিশ্বাস। দক্ষিণ 24 পরগনা থেকে মেঘা মণ্ডল, অয়ন মণ্ডল। কলকাতা থেকে মনীষা দত্ত রয়, সুজাপ্ত ঘোষ। বাংলাদেশ থেকে মিম। কটক থেকে রাধেশ্যাম পাল। জলপাইগুড়ি থেকে বিপ্লব দাস এবং সর্বশেষ পশ্চিম মেদিনীপুর থেকে অগ্নি চক্রবর্তী। তো চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত 10টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।